অনেক পুরনো দিনের কথা। এক মনোরম শহরের মাঝখানে দুই ঘনিষ্ঠ বন্ধু বাস করত। তাদের নাম ছিল করিম আর রহিম। দুজনে ছোটবেলা থেকে একসঙ্গে খেলেছে, একই ওস্তাদের কাছে পড়াশোনা করেছে এবং যৌবনে পা রাখতেই একসঙ্গে ব্যবসা শুরু করে। মানুষের চোখে তাদের বন্ধুত্ব ছিল এক উদাহরণ, কারণ তারা ব্যবসার সব লাভ লোকসান সমান ভাগে ভাগ করে নিত। কিন্তু কথায় আছে, মানুষের আসল রূপ তখনই বোঝা যায় যখন তার সামনে কোনো দামি জিনিস বা সম্পদের লোভ এসে পড়ে। একদিন দুই বন্ধু ব্যবসার কাজে এক দূরের এলাকায় সফর করছিল। পথে তারা মাটির নিচে চাপা পড়া একটা পুরনো আর মরচে ধরা ধাতব বাক্স পেল। করিম দ্রুত এগিয়ে গিয়ে সেটা বের করল। যখন বাক্সটি খোলা হলো, দুজনের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। ওই বাক্সের ভেতর মাটি আর ধুলোর আস্তরণের নিচে ছিল একটি অত্যন্ত দামি ও বিরল লাল ইয়াকুত পাথর বা চুনি পাথর। প্রথমে দুই বন্ধু আনন্দে একে অপরকে জড়িয়ে ধরল, কিন্তু সেই আনন্দের মুহূর্তেই শয়তান তাদের মনে কুমন্ত্রণা দিতে শুরু করল। করিম পাথরটা শক্ত করে ধরে বলল, রহিম, এটা তো আমার ভাগ্য যে আমার চোখ আগের ওপর পড়েছে, তাই এর বেশি ভাগ আমার হওয়া উচিত। রহিম সাথে সাথে বলে উঠল, না করিম, আমাদের কথা ছিল যে যা কিছু পাবো সমান ভাগে ভাগ হবে। আমিই তোমাকে এই পথে আসার পরামর্শ দিয়েছিলাম, নইলে আমরা এই রাস্তায় আসতামই না। দেখতে দেখতে বছরের পর বছর ধরে গড়ে ওঠা বন্ধুত্ব শত্রুতাতে রূপ নিতে লাগল। কথা এতদূর গড়ালো যে দুজনে একে অপরকে দোষারোপ করতে শুরু করল এবং বিষয়টি শহরের কাজীর কাছে গিয়ে পৌঁছল। শহরের কাজী কয়েকদিন ধরে দুজনের কথা শুনলেন, সাক্ষী খুঁজলেন, কিন্তু কোনো সিদ্ধান্তে আসা অসম্ভব হয়ে দাঁড়াল। দুজনকেই নিজের জায়গায় সত্য মনে হচ্ছিল এবং তাদের কাছে কোনো শক্ত প্রমাণ ছিল না যে পাথরটি আসলে কার। কাজী বিরক্ত হয়ে বললেন, এই পাথরটাকে দুই টুকরো করে কাটা হোক। কিন্তু করিম চিৎকার করে না করে দিল, কারণ এতে ইয়াকুত পাথরের দাম নষ্ট হয়ে যেত। রহিমও এতে রাজি ছিল না। বিষয়টি আরও জটিল হতে লাগল এবং পুরো শহরেই বিচারের দাঁড়িপাল্লা নিয়ে আলোচনা শুরু হলো। মানুষ অবাক হচ্ছিল যে এই ইয়াকুত পাথরটি কি তাদের বন্ধুত্ব চিরতরে শেষ করে দেবে। হঠাৎ শহরের এক বয়স্ক লোক পরামর্শ দিলেন যে এই সমস্যার সমাধান কেবল একজন মানুষই বের করতে পারেন, আর তিনি হলেন মোল্লা নাসিরুদ্দিন। দুই বন্ধু যখন কাঁদতে কাঁদতে মোল্লার কাছে পৌঁছল, তখন তিনি তার বাড়ির বাইরে বসে তার পুরনো গাধাটিকে আদর করে থাপড়াচ্ছিলেন। মোল্লা তাদের দীর্ঘ গল্প খুব শান্তভাবে শুনলেন, কখনো হাসলেন, আবার কখনো নিজের দাড়িতে হাত বোলালেন। তিনি ইয়াকুত পাথরটি হাতে নিলেন, রোদে ধরে তা চকচক করালেন, আর তারপর একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, বন্ধুরা, বিচারের দাঁড়িপাল্লা শুধু সোনা মাপে না, বরং মনের ভয় আর সত্যতাও মাপে। আমি এর বিচার অবশ্যই করব, তবে আমার দাঁড়িপাল্লার ধরন একটু আলাদা। মোল্লা তাদের পরের দিন সকালে শহরের বড় মাঠে ডাকলেন, যেখানে একটি বড় দাঁড়িপাল্লা রাখা হয়েছিল। শহরের মানুষ আগে থেকেই জড়ো হয়ে গিয়েছিল। মোল্লা এক পাল্লায় ইয়াকুত পাথরটি রাখলেন এবং অন্য পাল্লা খালি রাখলেন। মোল্লা বললেন, এই ইয়াকুত পাথরের ওজন এর আকার দিয়ে নয়, বরং এর মালিকানার অধিকার দিয়ে ঠিক হবে। আজ রাতেই ইয়াকুত পাথর এই মাঠেই একটি বিশেষ সিন্দুকে রাখা হবে, আর আগামীকাল সকাল পর্যন্ত যে ব্যক্তি এর হেফাজতের সঠিক উপায় বলতে পারবে, সেই হবে এর আসল মালিক। মানুষ অবাক হলো যে মোল্লারে কেমন অদ্ভুত পরীক্ষা, কিন্তু তারা জানত না যে মোল্লার আসল প্রজ্ঞা তো কেবল শুরু হয়েছে। মোল্লা নাসিরুদ্দিন শহরের মাঝখানে একটি পুরনো মজবুত কাঠের সিন্দুক রাখলেন। সেই সিন্দুকে বড় বড় তালা লাগানো হলো এবং ঘোষণা করা হলো যে বিচারের এই ইয়াকুত সারা রাত এই সিন্দুকটিতেই থাকবে। শহরের মানুষ অবাক হলো যে মোল্লা কেন কোনো পাহারাদার বা সিপাহী রাখলেন না। করিম আর রহিম, যারা এখন একে অপরের শত্রু হয়ে গিয়েছিল, তারা মাঠের কাছে আলাদা আলাদা জায়গায় বসে সিন্দুকটার দিকে তাকিয়ে রইল। দুজনের মনেই লোভের আগুন জ্বলছিল এবং তারা মনে মনে ফন্দি আটছিল কিভাবে এই দামি পাথর তাদের নিজের হয়ে যাবে। রাত যত গভীর হলো, মোল্লা নাসিরুদ্দিন দুই বন্ধুকে আলাদা আলাদা করে ডাকলেন এবং তাদের প্রত্যেককে একটি করে মাটির চেরাগ বা প্রদীপ দিলেন। মোল্লা বললেন, এই চেরাগ তোমাদের সত্যের আলো। তোমাদের দুজনকেই পালা করে ওই সিন্দুকের কাছে যেতে হবে এবং সেখানে বসে ভাবতে হবে যে এই ইয়াকুত পাথরটি যদি তুমি পেয়ে যাও, তবে তুমি এটা দিয়ে কি করবে। মনে রেখো, সকালে যে সবচেয়ে ভালো ও সত্য উত্তর দেবে, ইয়াকুত পাথরটি তারই হবে। দুজনেই চেরাগ নিল এবং অন্ধকার রাতে সিন্দুকের দিকে যাওয়ার জন্য নিজ নিজ পালার অপেক্ষা করতে লাগল।
প্রথমে এলো করিমের পালা। সে চেরাগ নিয়ে পা টিপে টিপে সিন্দুকের কাছে পৌঁছল। তার চোখে ইয়াকুতের চমক নয়, বরং সোনার মুদ্রার নেশা ছিল। সে সিন্দুকে হাত রেখে ভাবল, এটা যদি আমার হয়ে যায় তবে আমি শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে যাব। আমি রহিমকে আমার চাকর হিসাবে রাখব, যাতে তার নিজের যোগ্যতা মনে থাকে। করিম সিন্দুকের তালাটা একটু নেড়ে দেখল। হয়তো সে সেটা খোলার চেষ্টা করছিল, কিন্তু তালাটা ছিল লোহার আর খুব মজবুত। সে তার চিরাগের আলোয় সিন্দুকের চারপাশ খুঁটিয়ে দেখল কোনো পথ পাওয়া যায় কিনা, কিন্তু ব্যর্থ হলো। এরপর এলো রহিমের পালা। সে যখন সিন্দুকের কাছে পৌঁছল, তার বুক ধরফর করছিল। সে ভাবল, মোল্লা বলেছেন পাথরটির হেফাজতের উপায় বলতে হবে। যদি আমি বলি যে আমি এটা লুকিয়ে রাখব, তবে হয়তো তিনি আমাকে এটা দেবেন না। আমাকে এমন কিছু বলতে হবে যা শুনে মোল্লা মুগ্ধ হবেন। রহিমও সিন্দুকের চারপাশ ঘুরে দেখল এবং এটা বোঝার চেষ্টা করল যে সত্যিই ইয়াকুতটি ভেতরে আছে নাকি মোল্লা তাদের বোকা বানিয়েছেন। সে সিন্দুকের ফুটো দিয়ে ভেতরে উকি দেওয়ার চেষ্টা করল, কিন্তু অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না। পরের দিন সকালে মোল্লা নাসিরুদ্দিন তার গাধার পিঠে চড়ে সেখানে পৌঁছলেন। তার চেহারায় সেই রহস্যময় হাসি লেগেছিল। শহরের মানুষও জড়ো হয়ে গিয়েছিল, সবার চোখ সিন্দুক আর মোল্লার দিকে। মোল্লা দুই বন্ধুকে সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলেন, বলো তো বন্ধুরা, সারা রাত তোমরা কি ভেবেছ? তোমরা এই ইয়াকুতের হেফাজত কিভাবে করবে, আর এটা দিয়ে কি করবে? করিম দ্রুত এগিয়ে গিয়ে লম্বা চওড়া কথা বলা শুরু করল, কিন্তু মোল্লা তার কথা মাঝপথেই থামিয়ে দিলেন। মোল্লা সিন্দুকের দিকে ইশারা করে বললেন, আগে এটা তো দেখে নাও যে ইয়াকুত পাথরটি আদৌ নিরাপদে আছে কিনা। যখন সিন্দুকের তালা খোলা হলো এবং ঢাকনা তোলা হলো, তখন পুরো মাঠে নিস্তব্ধতা নেমে এলো। সিন্দুকটা ছিল একদম খালি। সেখানে না কোনো ইয়াকুত ছিল, না কোনো দামি জিনিস। করিম আর রহিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। করিম চিৎকার করে বলল, মোল্লা, আপনি ধোঁকা দিয়েছেন, ইয়াকুত কোথায় গেল? রহিম অভিযোগ করল যে হয়তো মোল্লা নিজেই সেটা চুরি করেছেন। মানুষজনও ফিসফিস করতে লাগল যে মোল্লা তো বন্ধুত্ব শেষ করার বদলে নতুন এক তামাশা শুরু করে দিয়েছেন। মোল্লা নাসিরুদ্দিন খুব শান্তভাবে দুই বন্ধুকে গভীরভাবে দেখলেন। তিনি হাসতে হাসতে বললেন, ধৈর্য ধরো বন্ধুরা, বিচারের দাঁড়িপাল্লা কখনো মিথ্যা বলে না। যদি ইয়াকুত এখানে না থাকে, তার মানে হলো সেটা তার সঠিক জায়গায় পৌঁছে গেছে। শহরের মানুষ অবাক হলো যে মোল্লা এসব কি বলছেন। মোল্লা সিন্দুকের ভেতর হাত ঢুকিয়ে সেখান থেকে মাটির একটা ছোট্ট টুকরো বের করলেন। তিনি জিজ্ঞেস করলেন, করিম, তুমি যখন রাতে চেরাগ নিয়ে এখানে এসেছিলে, তখন কি তুমি সিন্দুকটি খোলার চেষ্টা করেছিলে? করিম ইতস্তত করে বলল, না মোল্লা, আমি তো শুধু দেখছিলাম তালাটা মজবুত কিনা। মোল্লা এরপর রহিমকে জিজ্ঞেস করলেন, তুমি কি সিন্দুকের ফুটো দিয়ে ভেতরে উঁকি দেওয়ার চেষ্টা করেছিলে? রহিম চোখ লুকিয়ে উত্তর দিল, আমি তো শুধু দেখছিলাম যে ইয়াকুতটা নিরাপদে আছে কিনা। মোল্লা একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, বন্ধুরা, সত্যি কথা হলো এই সিন্দুকে কখনো কোনো ইয়াকুত পাথর ছিলই না। আমি গতকাল সন্ধ্যায় পাথরটি কাজী সাহেবের জিম্মায় ফেরত দিয়ে এসেছিলাম, যাতে আমি দেখতে পারি তোমাদের নিয়তে কতটা খাদ আছে। এ কথা শুনতেই মাঠে শোরগোল পড়ে গেল। করিম আর রহিম একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। মোল্লা এগিয়ে এসে বললেন, সারা রাত তোমরা দুজন ইয়াকুতের হেফাজতের কথা নয়, বরং ওটা দখল করার কথা ভেবেছ। তোমরা যদি সত্যিকারের বন্ধু হতে, তবে তোমরা একসাথে মিলে পাহারা দিতে, কিন্তু তোমরা দুজন আলাদা আলাদা এসে শুধু নিজেদের মালিকানা প্রমাণের চেষ্টা করেছ। মোল্লা মাঠের এক কোণে ইশারা করলেন, যেখানে কাজী সাহেব দাঁড়িয়েছিলেন। তার হাতেই ছিল সেই চকচকে লাল ইয়াকুত পাথরটি। মোল্লা কাজী সাহেবের কাছ থেকে পাথরটি নিয়ে রোদের আলোয় উঁচু করে ধরলেন। বললেন, এই ইয়াকুত পাথরটি দামি হতে পারে, কিন্তু ছোটবেলা থেকে তোমাদের মধ্যে যে বন্ধুত্ব ছিল, এটি তার চেয়ে বেশি দামি নয়। আজ এই খালি সিন্দুক তোমাদের মনের চোর ধরে ফেলেছে। করিম লজ্জায় মাথা নিচু করে ফেলল, কিন্তু রহিমের মনে এখনও একটু রাগ বাকি ছিল। মোল্লা, যদি ইয়াকুত নিরাপদেই থাকে, তবে বিচার করুন, এটা কার? আমরা তো এখনও আমাদের উত্তর পাইনি। মোল্লা পাথরটি আবার কাজী সাহেবের হাতে দিয়ে বললেন, বিচার এখনও বাকি আছে, কারণ তোমরা দুজনই নিয়তে খাদ দেখিয়েছ। তাই এখন এই ইয়াকুতের ফয়সালা একটা নতুন পরীক্ষার মাধ্যমে হবে। আগামী 3 দিন পর্যন্ত তোমাদের দুজনকেই শহরের ওই সব মানুষের সাহায্য করতে হবে যাদের কেউ নেই। যে ব্যক্তি সবচেয়ে বেশি দানশীলতা এবং নিঃস্বার্থ ভালোবাসা দেখাবে, ইয়াকুতের ফয়সালা তারই পক্ষে যাবে। করিম আর রহিমের জন্য এটা একটা কঠিন পথ ছিল,
কারণ এখন তাদের পাওয়ার বদলে দিতে হবে। মোল্লা নাসিরুদ্দিনের নতুন নির্দেশ শুনে দুই বন্ধুর মনে এক অদ্ভুত অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে গেল। 3 দিনের সময় আর শহরের গরিবদের সাহায্য করা, এই শর্ত তাদের ব্যবসায়িক স্বভাবের একদম উল্টো ছিল। করিম, যে সব সময় লাভ আর লোকসানের হিসেব আঙুলে গুনত, সে ভাবল যে সে যদি বেশি টাকা খরচ করে তবে ইয়াকুত তার হয়ে যাবে। অন্যদিকে রহিম ভাবল যে সে মানুষের সেবা করে মোল্লার মন জয় করে নেবে। দুজনেই নিজেদের পথ বেছে নিল, কিন্তু তাদের লক্ষ্য এখনও ওই লাল ইয়াকুত পাথরটাই ছিল, মানবতা নয়। প্রথম দিন করিম শহরের সবচেয়ে বড় বাজারে দস্তরখান বিছিয়ে দিল। সে দামি চাল, গোস্ত আর হালুয়া তৈরি করালো এবং প্রচার করে দিল যে যার খিদে পেয়েছে সে এখানে এসে খাবার খায়। করিম নিজে একটা উঁচু চেয়ারে বসে পড়ল এবং আগত প্রতিটি গরিব মানুষকে দেখে ভাবতে লাগল, দেখো মোল্লা, আমি কত দানশীল। আমি এত টাকা খরচ করেছি যা রহিম কখনো করতে পারবে না। কিন্তু যখন কোনো গরিব লোক তার কাছে একটু বেশি খাবার চাইত, করিমের ভ্রু কুঁচকে যেত। তার দানের মধ্যে কোনো ভালোবাসা ছিল না, বরং তা ছিল ইয়াকুত পাথর পাবার একটা মূল্য যা সে পরিশোধ করছিল। ঠিক একই সময়ে রহিম শহরের সরু গলিগুলোতে বেরিয়ে পড়ল। সে দেখল একটা পুরনো কুঁড়ে ঘরে এক বিধবা নারী তার অসুস্থ বাচ্চাদের নিয়ে থাকে। সে তাদের খাবার দিল এবং বাচ্চাদের জন্য ওষুধ নিয়ে এলো। সে সারা দিন ওই ঘরটা পরিষ্কার করল এবং অসুস্থ বাচ্চার মাথায় হাত বুলিয়ে তাকে ঘুম পাড়ালো। রহিম এক মুহূর্তের জন্য মনে শান্তি অনুভব করল, কিন্তু যেই তার মনে ইয়াকুতের চমক ভেসে উঠত, সে সাথে সাথে ভাবতে শুরু করত, মোল্লা যখন জানতে পারবেন যে আমি এত কঠিন সেবা করেছি, তখন তিনি ইয়াকুত পাথরটা আমাকেই দেবেন। দুজনেই নেক কাজ করছিল, কিন্তু তাদের নিয়ত এখনও বিচারের দাঁড়িপাল্লায় পুরোপুরি উত্তীর্ণ হচ্ছিল না। দ্বিতীয় দিন মোল্লা নাসিরুদ্দিন ছদ্মবেশ ধারণ করে দুজনের কাজকর্ম পর্যবেক্ষণ করলেন। তিনি দেখলেন যে করিম মানুষকে খাবার খাওয়ানোর সময় তাদের অপমান করছে এবং বারবার বুঝিয়ে দিচ্ছে যে এসব তার কারণেই হচ্ছে। তারপর মোল্লা রহিমকে দেখলেন যে একজন অন্ধ ফকিরের লাঠি ধরে তাকে রাস্তা পার করাচ্ছিল, কিন্তু সাথে সাথে বারবার ফিরে তাকাচ্ছিল যে মোল্লার কোনো লোক তাকে দেখছে কিনা। মোল্লা বুঝে গেলেন যে এই নেক কাজ শুধু লোক দেখানো এবং এখনও তাদের মনে আসল পরিবর্তন আসেনি। রাতে যখন দুই বন্ধু ক্লান্ত হয়ে নিজেদের ঘরে ফিরল, তখন তাদের বন্ধুত্বের সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ল, যখন তারা কোনো লোভ ছাড়াই একে অপরকে সাহায্য করত। করিম ভাবল, আমি কি সত্যি এত বদলে গেছি যে একটা পাথরের জন্য ছোটবেলার বন্ধুকে শত্রু বানিয়ে ফেললাম? কিন্তু লোভের পর্দা এখনও এত গাঢ় ছিল যে এই ভাবনা খুব তাড়াতাড়ি উধাও হয়ে গেল। তৃতীয় দিন শুরু হতে যাচ্ছিল এবং এটিই ছিল ফয়সালার দিন। দুই বন্ধু তখনও জানত না যে মোল্লা তাদের জন্য এমন এক পরীক্ষার প্রস্তুতি নিয়ে রেখেছেন যা তাদের আত্মাকে নাড়িয়ে দেবে। তৃতীয় এবং শেষ দিন শুরু হলো। পুরো শহরে এক অদ্ভুত চাঞ্চল্য বিরাজ করছিল। মোল্লা নাসিরুদ্দিন দুই বন্ধুকে শহরের একটা পুরনো আর শুকনো কুয়োর কাছে ডাকলেন, যা বছরের পর বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। এই কুয়োটি সম্পর্কে লোকমুখে শোনা যেত যে এর গভীরে প্রাচীনকালের মানুষ তাদের দামি জিনিসপত্র লুকিয়ে রাখত। করিম আর রহিম সেখানে পৌঁছে দেখল যে মোল্লা আগে থেকেই সেখানে উপস্থিত এবং তার হাতে একটি লম্বা দড়ি এবং একটা খালি বালতি। মোল্লা তাদের দেখে মুচকি হেসে বললেন, বন্ধুরা, আজ তোমাদের পরীক্ষার শেষ ধাপ। এই কুয়োর তলদেশে একটা পুরনো সিন্দুক আছে, যাতে এই ইয়াকুতের আসল রহস্য লুকিয়ে আছে। যে নিচে গিয়ে সেটা নিয়ে আসবে সেই এর আসল হকদার হবে। করিম সাথে সাথে এগিয়ে এসে বলল, মোল্লা, আমি যাব, আমি সব সময় কঠিন কাজ করেছি। রহিমও পিছিয়ে থাকতে রাজি হলো না এবং বলল, না, আমার হাত পা বেশি মজবুত, আমি নামব। মোল্লা একটি শর্ত জুড়ে দিলেন, দড়ি একটাই আছে, একজন বন্ধু নিচে নামবে এবং অন্যজন উপরে দাঁড়িয়ে দড়ি শক্ত করে ধরে রাখবে। যদি উপরে দাঁড়ানো ব্যক্তি দড়ি ছেড়ে দেয়, তাহলে নিচের জন আর কখনো ফিরে আসতে পারবে না। এবার ফয়সালা করো যে কে নিজের জীবনের ঝুঁকি নেবে আর কে কার উপর ভরসা করবে। এই কথা শুনে দুই বন্ধুর ঠোঁট শুকিয়ে গেল। এখন এটা শুধু ইয়াকুত পাথরের ব্যাপার ছিল না, বরং জীবন মরণের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। করিম সাহস করল এবং দড়ি তার কোমরে বেঁধে নিল। রহিম উপরে দাঁড়ালো এবং দড়ি নিজের হাতে শক্ত করে ধরল। যেই করিম কুয়োর অন্ধকার গভীরে নামতে শুরু করল, তার বুক ধরফর করতে লাগল।
নিচে অন্ধকার আর ঠান্ডা এত বেশি ছিল যে সে নিজের নিঃশ্বাসের শব্দই শুনতে পাচ্ছিল না। অর্ধেক রাস্তায় পৌঁছানোর পর করিমের হঠাৎ মনে হলো, রহিম যদি ইয়াকুতের লোভে দড়ি ছেড়ে দেয় তবে তো সে একাই মালিক হয়ে যাবে। সে ওপরের দিকে তাকালো, যেখান থেকে আলোর একটা ছোট্ট বৃত্ত দেখা যাচ্ছিল। করিম চিৎকার করে বলল, রহিম, শক্ত করে ধরে রাখিস বন্ধুত্বের দোহাই। ওপরে দাঁড়ানো রহিমের হাত ঘামে ভিজে গিয়েছিল। দড়ি তার হাত কেটে বসাচ্ছিল, কিন্তু সে তা শক্ত করে ধরে রেখেছিল। তার মনেও এক মুহূর্তের জন্য একটা খারাপ চিন্তার উদয় হলো, যদি আমি দড়ি ছেড়ে দিই তবে করিমও বাঁচবে না আর এই ঝগড়াও শেষ হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার কানে করিমের সেই ছোটবেলার হাসি প্রতিধ্বনিত হলো, যখন তারা এভাবেই খেলতে খেলতে একে অপরকে পড়ে যাওয়া থেকে বাঁচাত। রহিমের চোখে পানি চলে এলো। সে দড়িটাকে আরও শক্তভাবে নিজের শরীরের চারপাশ পেঁচিয়ে নিল এবং বলল, করিম, তুই ঘাবড়াস না, আমার শরীরে যতক্ষণ প্রাণ আছে আমি তোকে পুড়ে যেতে দেব না। করিম যখন কুয়োর তলদেশে পৌঁছালো, সেখানে সে কোনো সন্দুক পেল না। সেখানে শুধু একটা পুরনো আয়না পড়েছিল। করিম সেটা তুলল এবং যখন সে আয়নায় নিজের চেহারা দেখল, সে তার সেই পুরনো মুখটাই দেখতে পেল, যা লোভের কারণে বদলে গিয়েছিল। সে নিজের ভুল বুঝতে পারল। রহিম যখন তাকে সর্বশক্তি দিয়ে ওপরে টেনে তুলল এবং করিম বাইরে এলো, তখন দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। করিম ওই আয়নাটি মোল্লার সামনে রেখে বলল, মোল্লা, আমাদের এই ইয়াকুত পাথর চাই না। মোল্লা নাসিরুদ্দিন দুজনের দিকে তাকালেন এবং তাদের চোখের সত্যিকারের চমক দেখে এক রহস্যময়ী হাসি হাসলেন। শহরের মাঠে আবার মেলা বসেছিল, কিন্তু আজকের দৃশ্য আগের চেয়ে আলাদা ছিল। করিম আর রহিম, যারা কয়েকদিন আগেও একে অপরের মুখ দেখতে পছন্দ করত না, আজ তারা কাঁধে কাঁধ মিলিয়ে মোল্লা নাসিরুদ্দিনের সামনে দাঁড়িয়েছিল। তাদের মুখে এখন আর সেই লোভের লাল আভা ছিল না, বরং এক অদ্ভুত প্রশান্তি এবং লজ্জার মিশ্র অনুভূতি ছিল। মোল্লা কাজী সাহেবকে ইশারা করলেন, যিনি নিজের হাতে সেই চকচকে লাল ইয়াকুত পাথরটি নিয়ে এগিয়ে এলেন। মোল্লা ইয়াকুতটি হাতে নিলেন এবং উঁচু গলায় বললেন, শহরবাসী, আজ এই ইয়াকুত পাথরের ফয়সালা হতে যাচ্ছে। করিম এবং রহিম 3 দিনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কুয়োর গভীরে তারা নিজেদের বন্ধুত্বকে নতুন করে খুঁজে পেয়েছে এবং লোভের ভয়কে পরাজিত করেছে। এখন সময় এসেছে যে এই ইয়াকুত তার আসল মালিকের কাছে পৌঁছাবে। করিম সাথে সাথে মাথা নিচু করে বলল, মোল্লা, আমাদের এই ইয়াকুত চাই না। ওই কুঁয়ে যখন রহিম আমার দড়ি ধরে রেখেছিল, তখন আমি বুঝতে পেরেছি যে বন্ধুত্বের দাম এই পাথরের চেয়ে 1000 গুণ বেশি। এই ইয়াকুত রহিমকে দিয়ে দিন, সে আমার জীবন বাঁচিয়েছে। রহিম ব্যাকুল হয়ে জবাব দিল, না মোল্লা, এই ইয়াকুত করিমের। সে প্রথম এর ওপর নজর দিয়েছিল এবং নিজের দানশীলতায় শহরের শত শত মানুষের পেট ভরিয়েছে। আমি তো শুধু আমার ভুলগুলোর প্রায়শ্চিত্ত করছিলাম। দুই বন্ধু একে অপরকে ইয়াকুত দেওয়ার জন্য জেদ করতে লাগল। শহরের মানুষ এই বিস্ময়কর দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। যে মানুষগুলো কাল পর্যন্ত তাদের ঝগড়া দেখে হাসছিল, আজ তাদের বন্ধুত্ব দেখে আবেগপ্রবণ হয়ে পড়ল। মোল্লা নাসিরুদ্দিন জোরে অট্টহাসি দিয়ে বললেন, বন্ধুরা, বিচারের দাড়িপাল্লা এখন সমান হয়ে গেছে। মোল্লা ইয়াকুত পাথরটিকে রোদে ধরে চমকালেন এবং বললেন, যতক্ষণ তোমরা দুজন এর জন্য লড়াই করছিলে, এটা তোমাদের জন্য একটা আপদ ছিল, যা তোমাদের বন্ধুত্বকে গিলে খাচ্ছিল। কিন্তু আজ যখন তোমরা একে অপরের জন্য এটা কোরবানি করার সিদ্ধান্ত নিয়েছ, তখন এটা সত্যিই একটা পুরস্কার হয়ে দাঁড়িয়েছে। মোল্লা কাজী সাহেবের দিকে তাকিয়ে তাকে ইশারা করলেন। কাজী পাথরটিকে একটি বড় পাথরের ওপর রাখলেন এবং একটি হাতুড়ি তুলে তার ওপর সজোরে আঘাত করলেন। সবাই চিৎকার করে উঠল, না, এটা কি করলেন? কিন্তু হাতুড়ি ইয়াকুতের ওপর পড়তেই সেটা ভাঙল না, বরং তার ওপরের স্তরটি খসে পড়ল। সবার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। ওই লাল ইয়াকুত আসলে ছিল একটা সাধারণ চকচকে কাঁচের টুকরো, যার উপর লাল রঙের প্রলেপ দেওয়া হয়েছিল। মোল্লা হাসতে হাসতে বললেন, বন্ধুরা, এটা কোনো দামি ইয়াকুত পাথর ছিল না, এটা ছিল শুধু একটা রঙিন কাঁচ, যা আমি নিজেই ওই জঙ্গলে পুঁতে রেখেছিলাম, যাতে আমি দেখতে পারি আমার শহরের সেরা 2 বন্ধুর নিয়ত কতটা মজবুত। আসল ইয়াকুত তো তোমাদের বন্ধুত্ব ছিল, যা মাটিতে চাপা পড়েছিল আর আজ বাইরে বেরিয়ে এসেছে। করিম আর রহিম একে অপরের দিকে তাকালো এবং তারপর তাদের হাসির শব্দে পুরো মাঠ প্রতিধ্বনিত হতে লাগল। মাঠে নেমে এলো পিন পতন নীরবতা, যখন মানুষ দেখল যে ওই দামি ইয়াকুত পাথরটি আসলে একটি রঙিন কাঁচের টুকরো ছিল।
করিম আর রহিম, যারা এতক্ষণ একে অপরের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, তারা এই কাঁচের টুকরোটি দেখে প্রথমে অবাক হলো এবং তারপর সজোরে অট্টহাসি হাসল। তারা বুঝতে পারল যে একটি সাধারণ পাথরের খাতিরে তারা তাদের বছরের পর বছর পুরনো ভালোবাসাকে বাজি রেখেছিল। মোল্লা বললেন, বন্ধুরা, এই কাঁচের টুকরোটি তো শুধু একটি আয়না ছিল, যা তোমাদের নিয়তের আসল চেহারা দেখিয়েছে, কিন্তু বিচারের দাড়িপাল্লা কখনো খালি থাকে না। যখন তোমরা লোভ ত্যাগ করে একে অপরকে বেছে নিলে, তখন তোমরা আসল পরীক্ষায় পাশ করে গেলে। মোল্লা তার থলে থেকে দুটি আসল সোনার মুদ্রা বের করে দুই বন্ধুর হাতে রাখলেন। গত 3 দিনে তোমরা শহরের গরিবদের প্রতি যে দানশীলতা দেখিয়েছ, এটা তারই পুরস্কার। টাকা পয়সা তো আসে আর যায়, কিন্তু তোমরা যে নেক কাজ করেছ এবং যে বন্ধুত্ব তোমরা বাঁচিয়েছ, তা শতাব্দীর পর শতাব্দী ধরে মনে রাখা হবে। করিম আর রহিম সিদ্ধান্ত নিল যে তারা এই কাঁচের টুকরোটি যত্ন করে রেখে দেবে, যাতে যখনই তাদের মনে লোভ আসবে, তারা এটা দেখে নিজেদের ভুল মনে করতে পারে। করিম রহিমের হাত ধরল এবং বলল, আজ থেকে আমাদের ব্যবসার একটা নতুন নিয়ম হবে। লাভ আর লোকসান পরে, আগে আমাদের বন্ধুত্ব আর মানবতা থাকবে। রহিম হাসি মুখে জবাব দিল, আর আমরা আমাদের লাভের একটা নির্দিষ্ট অংশ ওই বিধবা আর এতিমদের জন্য রাখব, যাদের সেবা আমরা এই 3 দিনে করেছি। মোল্লা নাসিরুদ্দিন তার গাধার পিঠে চড়ে শহরবাসীদের শেষ একটি উপদেশ দিলেন। মনে রেখো, দুনিয়ার সব ইয়াকুত আর হিরে একদিন মাটিতে পরিণত হয়, কিন্তু একজন সত্যিকারের বন্ধু আর একটি পরিষ্কার নিয়ত সবসময় উজ্জ্বল থাকে। বিচার শুধু আদালতে হয় না, বরং মানুষের নিজের বিবেকেও হয়। মোল্লা গুনগুন করতে করতে নিজের বাড়ির দিকে রওনা হলেন। অন্যদিকে করিম আর রহিম আবারও তাদের ছোটবেলার সেই ঘনিষ্ঠ বন্ধু হয়ে বাজারের দিকে পা বাড়াল। এই গল্প পুরো শহরকে বদলে দিল। ওই পরিত্যক্ত শুকনো কুঁয়োটি এখন বন্ধুত্বের কুঁয়ো নামে পরিচিত হয়ে গেল, যেখানে মানুষ শত্রুতা শেষ করতে আসত। মোল্লা নাসিরুদ্দিন প্রমাণ করে দিলেন যে আসল শক্তি তলোয়ার বা সম্পদে নয়, বরং উপস্থিত বুদ্ধি আর হৃদয়কে জুড়ে রাখার মতো প্রজ্ঞার মধ্যেই লুকিয়ে থাকে। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে, তবে কমেন্টে জানান আপনারা কোথা থেকে আমাদেরকে দেখছেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।